চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির। রবীন্দ্রনাথের কবিতাকে পাথেয় করে এগিয়ে চলার অঙ্গীকার নিয়ে মানুষের পাশে, মানুষের সাথে থাকার পরিকল্পনা অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছিল। মানুষের আশীর্বাদে অগ্নিকল্প আজ পরিপূর্ণতার উচ্চ শিখরে। বিগত বছরগুলিতে আমরা অগ্নিকল্পকে পেয়েছি বানভাসী মানুষের পাশে, অসহায় বেকার যুবক যুবতীদের পাশেও, দৃঢ় অথচ অসহায় পড়ুয়াদের পাশে, দুরারোগ্য মানুষের পাশে সর্বত্র সর্বসময়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সর্বত্র এবং সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকবে এই অগ্নিকল্প। আর তাই প্রতি বছরের ন্যায় এবছরেও 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নবমতম বর্ষে প্রায় 750 দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের কর্মসংস্থান এবং পড়ুয়াদের আর্থিক সহায়তার এবং নতুন বস্ত্র প্রদানের মধ্যে দিয়ে নবমতম বার্ষিক অনুষ্ঠান উদযাপনে হুগলি চণ্ডীতলার উত্তর আদানের স্বেচ্ছাসেবী সংস্থা অগ্নিকল্প নেপথ্যে সম্পাদক অসহায় মানুষের ভরসাকারী এবং সারা বছরের এই সুখ এবং দুঃখের মানুষের সঙ্গী ডক্টর কৌশিক শীল। এই দিন উড়ান, প্রেরণা, মৃত্যুঞ্জয় সহ নতুনভাবে 12টি প্রকল্পের উদ্বোধন হয়ে গেল বন্যীর শিকার মঞ্চে। এই দিন এই মঞ্চকে আলোকিত করেছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না, হুগলি জেলার শিক্ষা এবং সংস্কৃতি কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখোপাধ্যায় সহ একাধিক সম্মানীয় ব্যক্তিরা। এছাড়াও ছিলেন এলাকার সাধারণ মানুষ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি এই মঞ্চ থেকে একাধিক জনকে সাহায্যের সাথে সাথে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। উল্লেখ্যভাবে দেখা যায় বেশ কিছু মানুষকেও ট্রাইসাইকেল, ভ্যান এবং সেলাই মেশিন থেকে শুরু করে মাছ বিক্রির জন্য সাইকেল এবং হাড়ি, কানে শোনার যন্ত্র, এছাড়াও আর্থিক সাহায্য করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিতিতে চাঁদের হাট বসেছিল বন্যীর শিকার এই মঞ্চে। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানে আসা অতিথিরা এবং সাহায্য প্রাপ্তকারীরা ব্যক্তিরা কি জানাচ্ছে। আমি খুব আনন্দিত হয়েছিলাম শুনে যে ও জেএনইউতে পিএইচডি করছে, হয়ে গেছে, ডক্টরেট করে ফেলেছে। কিন্তু দাঁড়া, ডিস্টার্ব করো না। তা ও যে জেএনইউতে করে কেউ আপনারা জানতে পেরেছেন? আসল গুণী লোক কখনো জানায় না। আর যে 9 বছর ধরে পাস করতে পারে না জেএনইউ থেকে পিএইচডি, সে বারবার জানিয়ে গেছে আমি জেএনইউ থেকে পাস করছি, জেএনইউতে পড়ছি। নিশ্চয়ই বুঝে গেছেন কার কথা বলছি, তাই তো? তা আমাদের কাছে ঢাক বাজানোর দরকার হয় না। মেধাবী লোক, মেধাবী যিনি কাজ করেন তাকে ঢাক বাজানোর দরকার হয় না। আর যে কাজ করে না, শুধু নাম কিনতে চায়, তাকে ঢাক বাজাতে হয়। আমি কৌশিকের অনেক কিছুর ব্যাপারে কিন্তু আমি খুব প্রশংসা করি। আমি ওর লেখারও খুব প্রশংসা করি। আমি সচরাচর ফেসবুকে কোনো কমেন্ট করি না, কিন্তু মাঝে মাঝে আমি কৌশিকের ক্ষেত্রেও কমেন্ট করি, আবার সুবীরের ক্ষেত্রেও কমেন্ট করি। স্বেচ্ছাসেবী সংগঠনের ডাকে যখন এত মানুষের উপস্থিতি হয় তখন বুঝতে অসুবিধা হয় না যে এই সংগঠন কিভাবে এই এলাকার মানুষের হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে তার কাজের মধ্যে। যেহেতু এই যে একটা দেশ, একটা রাষ্ট্র, তার একটা সরকার থাকে, সেই সরকার আপনারাই তৈরি করেছেন। কিন্তু একটা সরকারের পক্ষে সব মানুষের সমস্ত ধরনের চাহিদা পূরণ করা আমাদের মতো দরিদ্রতম দেশ, এত জনসংখ্যার দেশের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সরকারের পরিপূরক হিসেবে অনেক মানুষের পাশে দাঁড়িয়ে একটা পূর্ণতা এনে দেয়। আমাদের সরকার কত প্রকল্প করেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেগুলো বাড়ি বাড়িতে পরিবার কিছু মানুষের কাছে খাদ্য, শিক্ষা, চিকিৎসার মতো এরকম গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রয়োজনীয়তাগুলো পূরণের প্রকল্প তিনি করেছেন। কিন্তু পাশাপাশি অগ্নিকল্প দেখুন, এই এলাকায় দাঁড়িয়ে কত মানুষের চিকিৎসার জন্য
তার জীবন জীবিকার জন্য, বাচ্চাদের এডুকেশনের জন্য আর্থিক সাহায্য করছে, পাশে দাঁড়াচ্ছে। তাই এটা একটা পরিপূরক হিসেবে কাজ করছে। এখন আমাদের আর আজকে দাঁড়িয়ে অগ্নিকল্প বলছে আমরা একসাথে যুবক, আমরা একটা জায়গায় হয়েছি, আমরা অগ্নিমন্ত্র দীক্ষিত হয়েছি, আমরা অগ্নিমন্ত্র দীক্ষা নিয়েছি, আমরা পরিবর্তন করবই করব। আমি সেই অবলা নারীর চোখকে মোছানোর জন্য তাকে স্বয়ংবর করে তুলব। আমি রোগগ্রস্ত সেই মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য সহমর্মিতার হাত বাড়িয়ে দেব। আমি সেই ছেলের হাতে শিক্ষা এবং জ্ঞানের মশাল তুলে দেব, তাকে শিক্ষার ভাতা প্রদান করব। এটাই তো স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন, এটাই তো স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল, যে স্বপ্ন তিনি লালিত করেছিলেন। এবং এই হুগলি জেলার আটপুরে তিনি অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, যে না, এই হতদরিদ্র ভারতবাসী, এই নিপীড়িত ভারতবাসী, অবহেলিত ভারতবাসীকে একত্রিত করতে হবে, তাদের মধ্যে জ্ঞানের আলো, জ্ঞানের মশাল প্রজ্বলিত করতে হবে, তাদের জাগাতে হবে, ওঠো জাগো। এটাই ছিল তার উদাত্ত কণ্ঠের সেদিনের স্লোগান। তাই অগ্নিকল্প সেই কাজকে নিবিড়ভাবে করে চলেছে। একটা তথ্য এখানে আমার অনেক শ্রদ্ধার ডাক্তারবাবুরা এসছে, সামাজিক দায়িত্বকে কর্তব্য পালন মনে করে বেশ কিছু প্রকল্প গরিব মানুষের জন্য প্রতি বছরই এই ডিসেম্বর মাসে হাতে তুলে দেয়। এবং অগ্নিকল্পের অপরাজিত এখানে 5,000 টাকা করে 15 জন, থ্যালাসেমিয়া 10 জন, মৃত্যুঞ্জয় বলে প্রকল্প, অঙ্গ স্থাপন কঠিন ব্যাধি অপারেশন 1.5 লক্ষ টাকা, প্রেরণা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ট্রাইসাইকেল, হুইল চেয়ার 20 জন আছে, প্রবাহ দুস্থ ছাত্রছাত্রীদের 1200 টাকা, বৃত্তি 20 জন, উড়ান ছাত্রছাত্রীদের এককালীন 2,500 টাকা। আপনারাও দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন, ঠান্ডা পড়েছে। আমি শুধু বলবো যে আপনারা তারপর আস্তে অগ্নিকল্পের পাশে তাদের সঙ্গে নিয়ে তাদের আশীর্বাদ, সহযোগিতা করবেন, শুভকামনা এবং আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন এইরকম কাজ এগিয়ে চলা। এবং আরো বেশি বেশি করে আপনাদের প্রত্যেককে বলছি, আমার শুনতে কানে খুব বাজে, মানে মঞ্চে আমি আছি, মঞ্চ পরিচালনা আমি করছি, আমার সঙ্গে অরিন্দমদা আছে, সার্বজনীন সাফল্য কামনা করছি। সবার ইচ্ছায় আমি অভিনন্দন জানিয়ে সম্পাদক আমি আমার বক্তব্য শেষ করছি। আমার অগ্নিকল্প যে সম্মানটা আমাদের করলেন, গত বছরও আমরা এই সম্মান পেয়েছি, আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আমরা নিয়ে গেছি, এবছরও আমরা এসেছি আশীর্বাদ নেওয়ার জন্য। আর আমাদের মঞ্চে রয়েছেন আমাদের আইসি সাহেব, উনি আমাদের মগরায় ছিলেন, আমরা কয়েকদিন পেয়েছিলাম স্যারকে, আমাদের অভিনব পাঠশালা সম্পর্কে স্যারকে জানিয়েছিলাম, উনি যথেষ্ট আমাদের হেল্প করেছিলেন। তো স্যারকে আমরা নমস্কার জানাচ্ছি। আর বলার বলতে সেরকম বলতে গেলে অনেক কথা। এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলে, আপনাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়ে 2018 সালে দেখেছিলাম, যেমনি আমি যখন লেখাপড়া করছিলাম ছোটবেলায়, তখন বাবা দেখতাম খালি মাস্টার পাল্টে দিচ্ছে। তখন বুঝতে পারিনি বাবা কেন প্রতি মাসে একটা করে মাস্টার চেঞ্জ করে দিচ্ছে। যখন আস্তে আস্তে বড় হলাম, জানতে পারলাম বাবা হয়তো মাইনাটা সঠিক করে দিতে পারতেন না। একটা ভালো ব্যাগ আমার কপালে হয়তো সেভাবে সেই সময় জোটেনি, ভালো করে একটা খাতা, ভালো করে পেন আমি পাইনি। আমি পরবর্তীকালে ফিল করেছি যে একটা গাছকে যদি ফল আশা করতে যায়, আমরা মানে ফলের আশা করি, তার গাছটাকে পরিচর্যা করতে হবে, গাছের গোড়ায় খোল দিতে হবে। তেমনই একটা সন্তানকে যখন আমরা চাইবো যে একটা ভালো মানুষ হবে, তার জন্য একটা ভালো টিউটর মাস্টার দিতে হবে, বা তাকে কিভাবে গাইড করতে হয় সেটাই খেয়াল রাখতে হয় বাবা মা, সেটা আমার পরিবারে হয়ে ওঠেনি। তো পরবর্তীকালে আস্তে আস্তে মানুষের সঙ্গে, ভালো ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করেছি। তো কয়েকজন বাচ্চা এসে বলে যে দাদা আমাকে একটু খাতা কিনে দাও, পেন কিনে দাও, তখন বেকার আর সামান্য কাজ করি,
হয়তো সামান্য, কিন্তু আমার কাছে এটা অনেক মূল্যবান। সেই কাজ আমাকে আমার পরিবার চালায়, আমার মা বাবা, বৃদ্ধ মা বাবার মুখে দুটো অন্ন তুলে দিতে পারে এই সিভিক ভলেন্টিয়ার কাজ করে। তো সেখান থেকে 2-4টে বাচ্চাকে বললাম, তোরা এক কাজ কর, তোদেরকে এইভাবে তো মানে পড়াশোনা করবে, তোরা কি করবি বল, শুধু একদিন একটা খাতা দিয়ে দিলে কি সমস্যা মিটে যায়? তাদেরকে বললাম, তোকে যদি আমি টিউশনটা পড়াই, তোদেরকে গাইড করি, যদি চেষ্টা করি আমি যতটুকু জানি। তো সেখান থেকে 2-4টে করে বাচ্চা নিয়ে বাড়ি বাড়ি গিয়েছিলাম, যাদের খুবই সমস্যা দেখলাম। তখন তাদেরকে একত্রিত করে মগরা স্টেশন চত্বরে সেখানে আমরা পড়াতে শুরু করলাম। বর্তমানে আজকে 2024 শিক্ষাবর্ষে আমাদের 95 জন ছাত্রছাত্রী নিয়ে আমরা পড়াশোনা করাচ্ছি। আমার নাম্বার নিশ্চয়ই তোমার কাছে আছে, তো আমি মগরা থানাতে নেই মানে এরকম নয় আমি তোমার পাশে নেই, ঠিক আছে? তো এনি কাইন্ড অফ হেল্প তুমি আমাকে ফোন করতে পারো, আমি তোমার সাথে আছি। স্যার ধন্যবাদ স্যার। স্যার আপনি এটা বলেছিলেন মগরাতে যখন আপনি চলে যাওয়ার সময়, মানে বলেছিলেন ঘুরাপে যখন গেলেন, বলেছিলেন আজকে তুই যখনই প্রয়োজন হয় তুমি আসবে। তো স্যার আপনাদের ভালোবাসা তো আছেই স্যার, ধন্যবাদ। আমি 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 আজিজকে থামাচ্ছি। আমি জয়ন্তবাবুর সম্বন্ধে একটু আগে যা যা বলছিলাম না, উল্টো করে দিলাম। কারণ এই বক্তব্য যদি মঞ্চ থেকে বলতে পারে না যে আজিজ আমি মগরায় নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমাকে ফোন করলে আমি যতটা সম্ভব ব্যবস্থা করে দেবো, এটাই জয়ন্তবাবু। আমি অনেক রকমভাবে জয়ন্তবাবুকে বোঝাবার চেষ্টা করছিলাম, তো জয়ন্তবাবু নিজে ইন্ট্রোডিউস করে দিলেন যে জয়ন্তবাবু কি, এত কাছের মানুষ, এত মনের মানুষ, এই জন্য আমাদের সঙ্গে অগ্নিগল্পের সঙ্গে সাহেবের এত দিন। আজিজ যদি কোনো প্রবলেম থাকে বলো, তুমি তো সাহেবকে বলবে, তারা আমার একটু বলো। স্যার আপনারা তো না চাইতে মানে আপনারা বুঝেছেন, আপনারা অনেক করেছেন বা সাপোর্ট করে যান। তো আমাদের বর্তমানে যে 95 জন স্টুডেন্ট আছে, সেখানে আমাদের স্যাররা মানে অগ্নিগল্পের প্রতিটি মানুষ আমাদের কম্পিউটার দিয়ে এসেছিলেন, খাতা পেন সব কিছু, ব্যাগ বেঞ্চ সব দিয়েছেন। তো আমি একটা আমার তরফ থেকে একটা ছোট্ট আবেদন রাখছি, অনুরোধ রাখছি স্যারের কাছে, যদি আরেকটা কম্পিউটার যদি একটা ব্যবস্থা হয় খুব ভালো লাগবে। এটা আর কি, আদি ধর্ম সংকটে ফেলে দিল। আমি অফিসের দিকে চাইছি, অফিসের থেকে গ্রিন সিগন্যাল চাইছি, তার আগে জয়ন্তবাবু অর্ধেকটা হাত তুলে বললেন ওটা আমি আছি, ওটা ওই তো হয়ে যাবে, তোমার বস রয়েছে। এটা মানে সত্যিকার মানে আমরা কথা আমরা মা মাসির মুখে গল্প শুনেছি যে মানে ঈশ্বর চাইলে অনেক কিছু হয়, সেটা বাস্তব, এটা সত্যি, এটা মানে একটা স্বর্গপুরী বলতে আমাদের এই হুগলি আমাদের সমস্ত দেবতারা শেষ প্রান্তে থাকে, সবাইকে আরেকবার যেখান থেকে বলাগড় শেষ হয়ে গেছে, বলাগড়ের শেষ প্রান্ত যেখান থেকে চলে যাচ্ছে বর্ধমান, কালনা, আর আমি আছি এই শেষ প্রান্তে। আমি বলাগড় থানার একজন সিভিক ভলেন্টিয়ার। আমি বর্তমানে পান্ডুয়া মগরা ট্রাফিক গার্ডে আছি এবং আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে আমি ডিউটি করি। যে ডিউটির জায়গাটা রয়েছে সেটার নাম হচ্ছে নাটাগড় শীতলাতলা, এবং যে জায়গাটায় আমি ডিউটি করি সেই জায়গাটা হচ্ছে পুরো আদিবাসী এলাকা। ওই আদিবাসী এলাকায় যতগুলো ঘর আছে, কেউ তো কোনো রকম চাকরি করে না কিংবা অন্য কোনো কাজ করে না, তারা ডেলি লেবার। প্রত্যেক দিন ওই ভোর 5টার সময় চলে যায়, বেলা 2টো কখনো 3টে এই সময় বাড়ি আসে। আমি দেখি যে বাচ্চাগুলো কেউ স্কুলে যায় না, পাশে একটা পুকুর আছে, গাছ আছে, জলের মধ্যে ঝাঁপ দেয়, গাছে উঠে লাফালাফি করে, এবং তার সঙ্গে STKK রোড। এর আগে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারাও গেছে একটা বাচ্চা। তা কোনো মতে স্কুল যেতে যায় না। স্কুল হচ্ছে রোডের সঙ্গে একটা স্কুল আছে, নাটাগড় আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। স্কুলে কেউই যায় না। তা আমি ভাবলাম যে কি করে স্কুলে পাঠানো যায়, বাড়ির লোকজনের তেমন কোনো গুরুত্ব নেই। তা ওদের একে একে ডেকে আমি বললাম, তোরা পড়া পারিস? ওরা কিছুই পারে না। তো কি করে ওদের নিয়ে আসা যায়, এই চিন্তা করতে করতে কিছুদিন সময় গেল। তা আমি ওই জায়গাতে আমার নিজের টিফিন থেকে ওদের কিছু দিতে দিতে ওদের আস্তে আস্তে অ আ ক খ এগুলো শেখাতে শুরু করলাম। আস্তে আস্তে মানুষের কাছ থেকে কিছু বাঁশ, পাটকাঠি, ত্রিপল এইগুলো চেয়ে নিয়ে কোনো ভাটায় গিয়ে সেখান থেকে কিছু রাবিশ নিয়ে এসে একটা গর্ত জায়গাকে বুঝিয়ে নিয়ে রাস্তার সঙ্গে এবং নিজের কাছ থেকে আমার সামর্থ্য অনুযায়ী
যেমন টাকা আমি পেয়েছি, আমি সব কিছু নিয়ে লেবার দিয়ে একটা ছোট্ট পাটকাঠির ঘর, উপরে পাটকাঠি এবং প্লাস্টিক দেওয়া যাতে জল না পড়ে, এবং মাঝখানটায় মাটি দেওয়া এখনো পর্যন্ত, চারিদিকে পাটকাঠি বেড়া, সাপকোপও আছে এখনো। আজকে যেমন এসেছিল, আমি যখন পড়াচ্ছিলাম, পড়ানো শেষে একটা সাপ আমার পায়ের উপর দিয়ে চলে গেল, ভয় পাই না, একটা ডাঙার সাপ ছিল, তো চলে গেল এক্সপ্রেসের মতো। তা সেই জায়গাতে বাচ্চা লোকে আস্তে আস্তে ওই চোয়াট পেতে পড়াতে শুরু করলাম। প্রথমে যখন 3-4 জন ছিল, সেই বাচ্চাগুলো যাতে আসে, প্রত্যেক দিন আমার সামর্থ্য অনুযায়ী কোনোদিনও কেক, কোনোদিনও বিস্কুট, কোনোদিনও লাড্ডু, কোনোদিনও কলা, এক একদিন এক এক রকম দিয়ে আমি ওদের আনতে চাইলাম, যাতে ওদের মধ্যে কিছু একটুখানি যদি একটু শিক্ষাটা যদি নিয়ে আসতে পারি, শিক্ষার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে পরে ওরা প্রত্যেক দিন আসবে। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে যদি আমরা কোনো ভালো জিনিস আমরা পাই, কোনো সম্পদ আমরা পাই, কোনো অলংকার আমরা পাই, সেই হিসেবে আমি দেখি কৌশিককে। ও আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু ও আমার থেকে অনেক অনেক দিক থেকে অনেক বেশি যোগ্য। বর্তমানে ডাক্তার কৌশিক শীল, এবং আপনারা সবাই আছেন, মায়েরা বোনেরা দারুণভাবে আছেন। এবং কৌশিকের সঙ্গে যে টিম আছে, যে বিশাল টিম, অগ্নিকল্পের টিম, সত্যি কথা বলতে কি একটু আগে পিনাকি বলছিল অগ্নিকল্প করোনার সময় কাজ করেছে। আমি কদিন আগে দেখলাম দানায় যখন প্রবল বৃষ্টি, ওরা চলে গেছে সেই খানাকুল বিস্তীর্ণ এলাকায়, সেখানে গিয়ে মানুষের পাশে রয়েছে। অর্থাৎ অগ্নিকল্প এমন একটা সংগঠন, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো আমাদের হুগলির প্রত্যন্ত অঞ্চল, আর সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সমস্ত সব সময় তাদের নিরন্তর পরিষেবা। এবং আমরা যখন যেটা বলি, যখন যতটা ভাবে পারে কৌশিক এবং তার টিম আমাদের সহযোগিতা করে। সেই হিসেবে আমরা যারা জনপ্রতিনিধি, ও হয়তো জনপ্রতিনিধি নয়, কিন্তু আমি মনে করি ও জনপ্রতিনিধির থেকে অনেক 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 বেশি কাজ করে। শুধু নিজের একটা এলাকা থেকে কাজ করে না, সার্বিকভাবে কাজ করে। তো এই মানসিকতাটাই আমাদের কাছে শিক্ষণীয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই সংগঠন এগিয়ে চলুক, আরো ভালো করে চলুক, আরো বেশি করে চলুক, আরো মানুষের কাজ করুক, আরো মানুষের আশীর্বাদ দেওয়ার মাথায় আসুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। বলছি, অগ্নিকল্পের এই প্রোগ্রামে আজকে কখন এসেছেন? কেমন লাগছে প্রোগ্রাম? ভালোই লাগছে, প্রোগ্রাম থেকে ভালোই লাগছে। প্রত্যেক বছরই আসেন? এখন আপনি কি কিসের কুপন হাতে? শাড়ি। আপনার নাম কি? সঞ্জীব রানা। কোথায় বাড়ি? ওই কেমন লাগলো অগ্নিকল্পের প্রকল্প? বলতে হবে, জোরে বলতে হবে, আরো জোরে। ভালো হয়েছে। কি মনে হচ্ছে এদের, কি বলবেন? কেমন লাগছে আজকের এই প্রোগ্রাম? ভালো। কতটা ভালো? প্রচুর ভালো। কেন এসেছেন এখানে? এখানে আনন্দের জন্যই আসা। মানে কি টাইপের আনন্দ পেলেন? সবকিছু। এই কিসের প্রোগ্রাম হচ্ছে জানেন? কোন কে? আপনি শাড়ি পেয়েছেন, তো কি বার্তা দেবেন অগ্নিকল্পের যারা কাজকর্মের সঙ্গে যুক্ত? কি বলবেন তাদের উদ্দেশ্যে? কি বলবেন তাদের? আরো বড় হোক, উন্নতি হোক, আরো যেন পাই। আপনার নাম কি? সবিতা পাল। কোথায় বাড়ি? আমার এখানে দাদাদের বাড়ির পিছনে।